প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারে। মাধ্যমিক ভূগোলের সমস্ত বিষয় তোমাদের পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব। আজ তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্বন্ধে তোমাদের আমি আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। বলছে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া। তাহলে তার আগে আমাদের জানতে ভূমিরূপ কী। ভূমিরূপ কী সেটা? ভূমিরূপ হচ্ছে ভূপ্রকৃতির উপরে বা ভূপৃষ্ঠের উপরে পৃথিবীর যে রূপ, সেটাই হচ্ছে ভূমিরূপ। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি ভূত্বক তথা ভূপৃষ্ঠের উপরে যে পর্বত অঞ্চল, সমভূমি অঞ্চল, সমুদ্র, হ্রদ, নদী, নালা, খাল, বিল, এই যে বৈচিত্র্যময় জিনিস তৈরি হয়েছে, এটাই ভূপৃষ্ঠের রূপ, তাহাই ভূমিরূপ। তো এই ভূমিরূপ আলোচনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটি, অর্থাৎ আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। আর মানুষ যেখানে বসবাস করে সেটাই হচ্ছে ভূমিরূপ। তাই ভূমিরূপ আমাদের কাছে জানা অতি গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় বস্তু। এই ভূমিরূপ গঠনের প্রক্রিয়া, ভূমিরূপ কিভাবে গঠিত হলো, বা ভূমিরূপ কি চিরস্থায়ী এইভাবে একই রকম থাকে? তো উত্তরে আমি বলবো না, ভূমিরূপ পরিবর্তনশীল। পৃথিবীর সৃষ্টির প্রথম অবস্থায় ভূমিরূপ একরকম ছিল, যত দিন পরিবর্তিত হয়েছে এই ভূমিরূপও পরিবর্তিত হয়েছে। আজ আমরা যে ভূপ্রকৃতি দেখতে পাচ্ছি, সেই ভূপ্রকৃতি হয়তো কোটি কোটি বছর পূর্বে তা ছিল না। আজ যেখানে আমরা হিমালয় পর্বত দেখছি, বহু কোটি বছর আগে সেখানে মহাসাগর ছিল। তা অর্থাৎ ভূমিরূপ ক্রমশ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল ভূমিরূপের পশ্চাতে বেশ কিছু কারণ লক্ষ্য করা যায়। প্রথমত বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া। তা আমি তোমাদের এক্ষেত্রে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ভূপৃষ্ঠের বহির্ভাগে যে হিমবাহ, নদী, বৃষ্টিপাত, উল্কাপাত অর্থাৎ অধঃক্ষেপণ, এই সমস্ত ঝড় বৃষ্টি সমস্ত শক্তিকেই বলা হচ্ছে বহির্জাত শক্তি। আর অন্তর্জাত শক্তি কী বা অন্তর্জাত প্রক্রিয়া কী? অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ ভূমিকম্প হতে পারে, হিমানি সম্প্রপাত হতে পারে, ভূমিকম্প, পাত সঞ্চালন, এগুলো আন্তর্জাতিক প্রক্রিয়া। এই আন্তর্জাতিক প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের উপরে যে প্রাকৃতিক ভারসাম্য থাকে সেটা বিনষ্ট হয়। তা বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে বিভিন্ন রকম ভূমিরূপের গঠন হয়। তো এই ভূমিরূপ গঠনের ক্ষেত্রে আমরা এই সমস্ত শক্তির ওতপ্রোত গুরুত্ব আমরা লক্ষ্য করি। তো আমাদের যেটি বর্তমান আলোচনার বিষয় হচ্ছে ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়া শক্তিরূপে নদীর ভূমিকা। তার প্রথম অংশটি আমরা জলচক্র। তোমাদের সুবিধার্থে আমি একটি বারগ্রাফ বা চিত্র অঙ্কন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি আমরা এই চিত্রটা ভালোভাবে লক্ষ্য করি, দেখতে পাবো যে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটা যে এই অংশটা হচ্ছে মাটি, এই অংশটা হচ্ছে মাটি এবং এই অংশটা হচ্ছে আমাদের সমুদ্র। তো মাটির উপরে আমরা দেখতে পাচ্ছি কীভাবে হয় যে সমুদ্র, হ্রদ, নদী, নালায় যে জলরাশি থাকে, সেই জলরাশিগুলো সূর্যের তাপে উত্তপ্ত হয়ে বা বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গিয়ে ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়। মেঘ ঘনীভূত হয়ে, প্রচণ্ড যখন ঘনীভূত হয়ে যায় তখন ঠান্ডা হয়ে যায়, তখন সে ভেসে থাকতে পারে না। তার অভ্যন্তরস্থ জলকণাগুলো পরস্পর মিলিত হয়ে বড় জলকণায় পরিণত হয়। তখন পৃথিবী পৃষ্ঠের আকর্ষণে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণে পৃথিবী পৃষ্ঠের দিকে ছুটে আসে, তাহাই বৃষ্টি। সেই বৃষ্টি তখন ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠে পতিত হয়ে হ্রদ, নদী, নালায় সঞ্চিত হয়। কখনও আবার তা অভ্যন্তরস্থ ভূগর্ভস্থ জল হিসাবে সঞ্চিত হয়, কখনও তা গড়িয়ে গিয়ে পতিত হয় নদী, সমুদ্রে। এইভাবে চক্রাকারে এই অবস্থানটি ঘটতে থাকে, তাই জলচক্র নামে পরিচিত। তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারলাম তো ভূগর্ভস্থ যে জল কিভাবে আসছে এবং জল কিভাবে মেঘে পরিণত হচ্ছে, মেঘ থেকে পুনরায় জল কিভাবে হচ্ছে, এই পুনরাবৃত্তি প্রক্রিয়াটাকে আমরা জলচক্র বলে থাকি। এখানে থেকে দুটো গুরুত্বপূর্ণ অধঃক্ষেপণ কী? অধঃক্ষেপণ হচ্ছে অর্থাৎ উপর থেকে যা পতিত হয়, উপর থেকে পতিত সেটা হচ্ছে বৃষ্টি হতে পারে, সেটা শিলাবৃষ্টি হতে পারে, এমনকি উল্কাপিণ্ড বিভিন্ন রকম যেটা উপর থেকে পড়ে, সেটা হচ্ছে অধঃক্ষেপণ।
তাহলে আমরা প্রথম বললাম যে জলচক্রের অংশ হিসাবে নদী এবং সমুদ্রের গুরুত্ব। তাহলে জলচক্রের অবস্থানে নদী আর সমুদ্রের গুরুত্বটা আমরা এখানে বুঝলাম। অর্থাৎ নদী আর সমুদ্রের জল বাষ্প হয়ে উপরের দিকে ওঠে, সেটা মেঘে পরিণত হয়, মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে আবার নিচের দিকে নেমে, এটি জলচক্র। এবং পরবর্তী অংশ হচ্ছে নদী ও নদী অববাহিকা। আমরা যদি দেখি যে নদী ও নদী অববাহিকা কী, আমরা প্রত্যেকেই জানি নদীর সৃষ্টি কোথা থেকে। নদীর সৃষ্টি কোনো উচ্চভূমি, সেটা হতে পারে কোনো নদী, কোনো উচ্চভূমি, সেটা হচ্ছে কোনো পর্বত হতে পারে, কোনো উচ্চভূমি হতে পারে। অর্থাৎ পর্বতের যে উপরীয় অংশে যে বরফ রাশি বা হিমবাহ থাকে, সেই হিমবাহের পতিত জল বা গলিত জল সৃষ্টি হয় নদী। সেই নদী কখনো কোনো হ্রদ বা সমুদ্রে গিয়ে পতিত হয় বা মিলিত হয়। এই নদী বা হ্রদ বা সমুদ্রে নদী যে প্রবাহিত, যে অংশ দিয়ে প্রবাহিত হয় এবং নদীতে অন্যান্য শাখা প্রশাখা নদী যে অংশ বরাবর তাদের মিলিত হয়, ওই বিস্তীর্ণ অংশটি হচ্ছে নদী অববাহিকা। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি একটি নদী কোনো একটি পর্বত বা পর্বত শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে এবং ক্রমশ সে পতিত হচ্ছে কি একটি সমুদ্রে, কিন্তু তার চতুর্দিকে থেকে বিভিন্ন শাখা নদী প্রশাখা নদী উপনদী এসে তাদের মিলিত হয়েছে। আর এই বিস্তীর্ণ অংশটি হচ্ছে আমাদের নদী অববাহিকা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে নদী অববাহিকা কি সেটা আমরা বুঝতে পারলাম। এর পরের বিষয়টি হচ্ছে আমাদের জলবিভাজিকা। দেখো জলবিভাজিকা, বিভাজন যে করে তাকেই বলা হচ্ছে বিভাজিকা। আমরা যদি এই বইটি একটু লক্ষ্য করে থাকি, বইয়ের মধ্যে দেখব, যদি আমরা দেখি যে এটি একটি নদী এখানে ধরে সৃষ্টি হয়েছে, এদিকে একটি অপর দিকে একটি নদীর সৃষ্টি হয়েছে, এই দুটো নদীকে বিচ্ছিন্ন করেছে এই অংশটি বা এই উচ্চভূমিটি। তাহলে একদিকে একটি নদী আছে, অপর দিকে আর একটি নদী আছে, এই দুটো নদীকে একটি এই উচ্চ অংশটি বিচ্ছিন্ন করেছে। এই উচ্চ অংশটিকেই বলা হচ্ছে জলবিভাজিকা। তাহলে এই উচ্চ অংশটি কী বলা হচ্ছে? জলবিভাজিকা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বা বিষয় হচ্ছে নদীর বিভিন্ন গতি। তাহলে আমরা দেখলাম যে জলচক্র কী, নদী অববাহিকা কী, জলবিভাজিকা দেখলাম। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নদীর বিভিন্ন গতি। আমরা জানি নদীর সৃষ্টি হয় নদীর পর্বত অঞ্চল বা পর্বতের শিখর থেকে। বলছে একটি নদী পর্বতের শিখর থেকে শুরু হয়, সেটা নদীর যেখানে সেটা সৃষ্টি অংশটাকে উৎস বলা হয়। নদী যেখানে সমুদ্রের সঙ্গে মিলিত হয় সেটিকে বলা হচ্ছে নদীর মোহনা। তাহলে নদী সেখানে সৃষ্টি হচ্ছে তাকে নদীর উৎস বলা হয়। যেমন গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, তাহলে সেটি হচ্ছে গঙ্গার উৎপত্তিস্থল বা উৎস। গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, অর্থাৎ সেই বঙ্গোপসাগরের অংশটি হচ্ছে নদীর মোহনা, গঙ্গা নদীর মোহনা। তাহলে আমরা উৎস জানতে পারলাম এবং তার মোহনা জানতে পারলাম। এরপরে হচ্ছে নদীর গতি। নদী উৎস থেকে মোহনা পর্যন্ত আসার পথে নদীর যে গতি দেখতে পাওয়া যায়, সেই গতিটি মোটামুটি 3টি ভাগে বিভক্ত। অর্থাৎ আমরা সেই নদীকে আদর্শ নদী বলবো যেই নদীতে 3টে গতি, অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি, এই 3টি গতি সম্পূর্ণভাবে পরিস্পুষ্ট হয়, তাকে আমরা আদর্শ নদী বলি। যেমন গঙ্গা একটি পরিপূর্ণ আদর্শ নদী। গঙ্গা নদী সৃষ্টি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়ে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। মধ্যগতি হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত নদীর এই গতিটিকে বলা হচ্ছে মধ্যগতি। আর ধুলিয়ানের পর থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত নদীর এই গতিটাকে বলা হচ্ছে নিম্নগতি। তাহলে আমরা দেখতে পেলাম উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। অর্থাৎ একটি নদীর যখন এই 3টি অবস্থান আমরা লক্ষ্য করি বা 3টে গতি আমরা যখন লক্ষ্য করি, তখন তাকে আমরা আদর্শ নদী বলতে পারি। তাহলে আদর্শ নদী কাকে বলবো? যে সমস্ত নদীর উচ্চ, মধ্য, নিম্ন এই 3টি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকেই বলা হচ্ছে আদর্শ নদী। এবার আমরা দেখব যে আমরা এই পর্যন্ত দেখলাম নদীর যে কাজ অংশ দেখলাম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেটা হচ্ছে নদীর কাজ। নদী কী কাজ করে আমরা যদি পরিষ্কারভাবে লক্ষ্য করে দেখি, নদী সাধারণত তার উচ্চ, মধ্য, নিম্ন এই 3টে গতির মধ্যে যে প্রধানত 3টি কাজ করে।
নদীর কাজ, নদীর কাজের মধ্যে আমরা প্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 ক্ষয় সাধন, 2 বহন, 3 অবক্ষেপণ। এই 3টি পদ্ধতিতে নদী তার কার্য সম্পন্ন করে থাকে। 1 নদী ক্ষয় সাধন করে, 2 নদী বহন কার্য করে, 3 নদী অবক্ষেপণ করে। এবং তোমাদের এই 3টি বিষয় আমি আলোচনা করব। তাহলে নদী সাধারণত ক্ষয় সাধন কখন করে? আমি যদি এই চিত্রটি একটু পরিস্পষ্টভাবে আঁকি তাহলে আমরা এটা আমাদের চিত্রটি পরিষ্কার হয়। সাপোজ নদী এই পজিশনতে সৃষ্টি হচ্ছে, কোনো একটি নদী যদি এখানে নদীর উৎস হয়, নদী এইভাবে আসছে, ক্রমশ পতিত হচ্ছে। ধরো এরপরে নদীর হচ্ছে পার্বত্য অঞ্চলের পর নদী ক্রমশ এবড়ো খেবড়ো ভূমির উপর পতিত হয়ে গিয়ে এই একটা সমতল ভূমির উপর দিয়ে গিয়ে ক্রমশ নদী গিয়ে এই সমুদ্রে, ধরো সমুদ্র গিয়ে পতিত হচ্ছে। তাহলে আমরা যদি এইরূপ একটা ভূপ্রকৃতি দেখতে পাই, তাহলে নদীর এইভাবে প্রথম হচ্ছে নদীর এই অংশটা হচ্ছে উচ্চগতি, এই অংশ পর্যন্ত হচ্ছে নদীর উচ্চগতি। এই অংশটুকু হচ্ছে নদীর মধ্যগতি, আর সর্বশেষ এই অংশটি হচ্ছে নিম্নগতি। এই 3টি পরিভাষায় আমরা দেখতে যে নদীটা বিভক্ত হচ্ছে। এবং 3টি গতিতে নদী প্রথম যেটা করে, যখন নদী তার উচ্চ গতিতে অবস্থান করছে, নদী যখন তার উচ্চ গতিতে অবস্থান করছে, নদীর জলধারার স্রোত প্রচণ্ড থাকে, নদীর জলস্রোতের স্রোত প্রচণ্ড থাকে, নদী অনেকটা অপেক্ষাকৃত সরু হয়। তখন নদীর এই স্রোতের ফলে এবং এবড়ো খেবড়ো অর্থাৎ উঁচু নিচু ভূমিরূপের জন্য নদীর ক্ষয়কার্যটা প্রধান হয়। অর্থাৎ নদীর উচ্চ গতিতে প্রধান যেটা হচ্ছে ক্ষয়কার্য। আমরা পরবর্তী অংশে দেখছি নদী যখনই উচ্চ গতি থেকে মধ্যগতিতে নদীটা এসব পতিত হচ্ছে, তখন নদী ক্রমশ একটা বিস্তীর্ণ অঞ্চল পাচ্ছে, একটা চওড়া অংশ পাচ্ছে, ফলে নদী এখানে ফ্ল্যাট হয়ে যায়, চওড়া হয়ে যায়। অর্থাৎ নদীর এই অংশ থেকে নদী ক্রমশ চওড়া হতে শুরু করে। এবার এখানে নদীর প্রধান কাজ হচ্ছে এই যে উচ্চ গতিতে যে অংশটা ভাঙনের ফলে ক্ষয়কার্য হচ্ছে, সেই ক্ষয়িত অংশটাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে নদীর প্রধান কাজ। অর্থাৎ নদীর মধ্যগতির প্রধান কাজ বহন কার্য, নদীর মধ্যগতির প্রধান কাজ বহন কার্য। নদী তার যখন শেষ লগ্নে এসে উপস্থিত হয়, তখন তার নদীর যে অংশটি আরও বেশি চওড়া হয়ে যায়, নদী আরও বেশি চওড়া হয়ে যায় এবং তার বহন ক্ষমতাও কমে যায়, তার জলরাশির পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায়। ফলে নদীর মধ্যস্থ বিভিন্ন অংশে ছোট্ট ছোট্ট করে দেখতে পাওয়া যায় এরকম বদ্বীপ আকারের অথবা চড়া, অর্থাৎ নদীর নিচে অংশ তার বাহিত অংশগুলোকে সঞ্চিত করে, যাকে আমরা কখনো বদ্বীপ বলে থাকি, কখনো চড়া বলে থাকি। অর্থাৎ নদীর নিম্ন গতিতে তার প্রধান কাজ হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয় কার্য। তাহলে আমরা পরিষ্কারভাবে অনেকটা চিত্রের মাধ্যমে দেখতে পেলাম। তাহলে নদী তার প্রধানত 3টি কাজ, একটা হচ্ছে ক্ষয় সাধন, বহন এবং অবক্ষেপণ। অর্থাৎ নদী যখন তার উচ্চ গতিতে থাকছে, নদীর ক্ষয় কার্যটা তার প্রধান কাজ। নদী তখন তার মধ্য গতিতে থাকছে, নদী তার প্রধান কাজ হচ্ছে বহন কার্য। নদী যখন তার নিম্ন গতিতে এসে উপস্থিত, তার বাহিত অংশকে যখন বহন করতে আর পারছে না, তখন তার তলদেশে সেটা সঞ্চিত হয়ে ক্রমশ সেটা নদী পলি বালি সঞ্চিত হয়ে সেটা কখনো বয়ের আকারে অথবা কখনো চড়া অর্থাৎ বদ্বীপ বা চড়া সৃষ্টি করে। এইভাবে নদী তার এই 3টি গতির মধ্যে তার কার্যটা কার্য করতে থাকে। তাহলে আমরা ছোট করে এই নদীর 3টি অংশ নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের আমি নদীর যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3টি যে কার্যটিকে আমি আবার সুন্দর করে ভেঙে আলোচনা করব।
তাহলে আমাদের প্রথম যেই ছিল নদীর উচ্চ গতিতে কাজ ছিল নদীর কাজ ছিল ক্ষয় কার্য। নদীর উচ্চ গতিতে প্রধান কাজ কী ছিল? ক্ষয়কার্য। নদীর এই উচ্চ গতির প্রধান ক্ষয়কার্যর মধ্যেও আবার কতগুলো ভাগ রয়েছে সেটা আমরা একটু আলোচনা করব। প্রথম উচ্চ গতির প্রধান ক্ষয়কার্যের প্রথম হচ্ছে নদীর প্রধান কাজ হচ্ছে অবঘর্ষ ক্ষয়। দ্বিতীয় কাজ হচ্ছে ঘর্ষণ ক্ষয়। তৃতীয় হচ্ছে নদীর দ্রবণ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় আছে একটি, আর হচ্ছে চতুর্থটি দ্রবণ ক্ষয়। এই চারটি ক্ষয়কার্য সম্বন্ধে আমরা আজকে আলোচনা করবো। তো নদীর প্রধান আমরা দেখলাম উচ্চগতির নদী প্রধান ক্ষয়কার্য করে। সেই ক্ষয়কার্যের মধ্যে তার প্রধান কাজ হচ্ছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি? আমরা যদি লক্ষ্য করি নদীর যে পার্বত্য অঞ্চল আমরা লক্ষ্য করলাম, এরকম এবড়ো খেবড়ো এই নদীর এরকম পার্বত্য অঞ্চলের বহির্প্রকৃতি। নদী ক্রমশ এই উপর দিয়ে যখন যাচ্ছে, এই এবড়ো খেবড়ো নদীর উপর দিয়ে ক্রমশ যাওয়ার ফলে নদী এই এবড়ো খেবড়ো প্রকৃতির উপর দিয়ে যাওয়ার ফলে নদীর ক্ষয়কার্যটা বেশি হয়। এই ক্ষয়কার্যের মধ্য দিয়ে তার গঠিত যে এগুলো তার নদী ক্রমশ নিচের দিকে এরকম গুলি হাঁড়ির ন্যায় ক্ষয়কার্য করতে থাকে নিচের দিকে ক্রমশ, অর্থাৎ সে ক্রমশ এরকম ঘুরে 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 ক্ষয়কার্যটা এরকম করতে থাকে। ফলে নদীর নিচের অংশগুলো অনেকটা মাটির হাঁড়ির গর্তর ন্যায় ক্ষয়িত হয়। এই মাটির হাঁড়ি ন্যায় গর্ত ন্যায় ক্ষয়িত অংশগুলোকে বলা হচ্ছে মন্থকূপ বা পটহোল। মন্থকূপ বা পটহোল এটাকে নদীর অবঘর্ষ ক্ষয় বলা হয়। কী বলা হয়? নদীর অবঘর্ষ ক্ষয়। দ্বিতীয় ক্ষয় হচ্ছে ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়টা কি? একই রকম নদী যদি আমরা এই ভূপ্রকৃতি আছে ক্রমশ উঁচু নিচু পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি, তার উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। এইভাবে নদী উঁচু নিচু অংশতে প্রবাহিত হলে নদীর গতিবেগটা অন্তত বেশি থাকে। এইরূপ পরিস্থিতি নদীর মধ্যস্থ ক্ষয়িত যে পদার্থগুলো আছে, পাশাপাশি যে ক্ষয়িত যে পদার্থ আছে নুড়ি, যেগুলো ক্ষয়িত পাথর শিলাকণা এই যে ক্ষয়িত হচ্ছে, তারা পরস্পরের মধ্যে ঘর্ষণের ফলে, অর্থাৎ একে অপরের মধ্যে ঘর্ষণের ফলে তারা ক্রমশ আরও ভয়ানিত হয়ে ছোট্ট ছোট্ট কণায় অর্থাৎ ধূলি কণায় পরিণত হয়ে যাচ্ছে। এই ক্ষয়টাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এই ক্ষয়টাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। এই জলপ্রবাহ ক্ষয়টি হচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা অর্থাৎ বর্ষা ঋতুতে দেখতে পাই, যখন নদীর জলপ্রবাহমানতা বৃদ্ধি পায়, ফলে অতিরিক্ত জলের দ্বারা নদীর দুই পার্শ্ব অঞ্চল তার নিচের অংশ প্রচুর পরিমাণে ক্ষয়, দুই পার্শ্ব অর্থাৎ নদী ক্রমশ চওড়া হয়, অর্থাৎ অতিরিক্ত জলের কারণে এই ক্ষয়টা দেখতে পাই। সেক্ষেত্রে বলা হচ্ছে নদীর জলপ্রবাহজনিত ক্ষয়। আবার দ্রবণ ক্ষয়টা কি? মাঝে মাঝে আমরা লক্ষ্য করি যে নদীর যে শিলা অর্থাৎ নদীর যে অংশ প্রবাহিত হয় সেই পার্বত্য অঞ্চলের শিলা বা যে ভূমিরূপের শিলা যদি কখনো চুন জাতীয় অর্থাৎ চুনা পাথর দ্বারা যদি গঠিত হয়, তাহলে সেই চুনা পাথর দ্বারা গঠিত শিলাখণ্ডটি ক্রমশ দ্রুত গতিতে ক্ষয় হয়, এই নদীর জলের সঙ্গে মিশে যায়। এই ক্ষয়টিকে বলা হচ্ছে দ্রবণ ক্ষয়। এই ক্ষয়টিকে দ্রবণ ক্ষয় বলা হচ্ছে। তাহলে আমরা তোমাদের কাছে আজ যে বিষয়টি আমি আলোচনা করলাম সেটি হচ্ছে প্রথম ভূমিরূপ কী, তা ভূমিরূপের পরে আলোচনা করলাম জলচক্র কী, তারপর নদী অববাহিকা কী, জলবিভাজিকা কী, আদর্শ নদী কাকে বলে, নদীর কটি গতি লক্ষ্য করা যায়, তারপর আমি আরও আলোচনা করলাম যে নদীর কটি কাজ,
তারপরে আলোচনা করলাম নদীর উচ্চগতি বা ক্ষয়কার্য কটি ভাগে বিভক্ত, সেটি আলোচনা করলাম। তো তোমাদের যদি বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে যে বেল বাটন আছে সেটা অন করবে।